আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন করি। আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনি কি ভদ্রলোক না মুসলমান? অদ্ভুত না প্রশ্নটা? আরেকটা প্রশ্ন করি, আপনি কি বাঙালি না মুসলমান? দুইটা প্রশ্ন যদি একসাথে করি তাহলে দাঁড়ায় কি, আপনি কি বাঙালি ভদ্রলোক নাকি মুসলমান? মানে বাঙালি মুসলমান হইতে পারবে না, যে ভদ্রলোক সে মুসলমান না। তো মুসলিমকে অবাঙালি, যে যে বাংলায় কথা বলে না সে, আর যে অভদ্র, তাই না? অভদ্র মানে একটা আমব্রেলা টার্ম। অভদ্র অনেক কিছু হইতে পারে, মানে মুদ্রা কথা, লোকটা সিভিলাইজ না, কালচার না, অভদ্র মানুষ, তাই না? মানে ভদ্রতার বিপরীত। এই শব্দগুলো, এই বাক্যগুলো, এই কথাগুলো, এই স্টেটমেন্টটা, এই ধরনের বাক্য আমার যে বাবা, আমার যে দাদা, আমাদের পূর্বপুরুষদের শুনতে হয়েছে, যারা মুসলিম, বিশেষত যারা পড়াশোনা করার জন্য আমাদের যে আগে রাজধানী ছিল কলকাতায় গিয়েছে। আপনারা অনেকে জানেন এটা। এটা ছিল আমার 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 লাইফের সবচেয়ে টার্নিং পয়েন্ট। যখন আমি নিজেকে প্রশ্ন করা শিখেছি, এটা কেন, এটা কেন, কেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার ওই শ্রীকান্ত উপন্যাসে গল্পে বলেছিল যে ফুটবল খেলা হচ্ছে বাঙালি আর মুসলমানে। ওটা ছিল আমার খুব স্ট্রাইকিং জিনিস, যেটা মানি কি আবার ফুটবল খেলা হচ্ছে বাঙালি আর মুসলমানে, মানে এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই কথাটা কেন বলছে যে বাঙালি ভার্সেস মুসলমান? তার মানে যারা মুসলমান না তারা বাঙালি, আর যারা মুসলমান তারা বাঙালি নয়। মানে আমি তো জানি বাংলাদেশে যারা বাস করে তারা বাঙালি বা বাংলাদেশি, তাই না? কলকাতা বা বাংলাদেশের বাহিরে যারা থাকে তারাও বাঙালি বলে। এটা আবার কিরকম বাঙালি বনাম মুসলমান ফুটবল খেলা হচ্ছে? ওটা ছিল একটা স্ট্রাইকিং পয়েন্ট। দেন আমি যখন আবুল মনসুর আহমেদকে পড়লাম, যখন আমার পড়াশোনা জানা শুরু, তখন দেখলাম আসলে রিয়ালিটি কিরকম। আমার বাবারা, আমার দাদারা, পূর্বপুরুষরা এই বাংলাদেশে এবং যারা কলকাতায় গিয়েছিল তাদের জীবনটা কত কঠিন ছিল। তারা কত কঠিন জীবন দিয়ে গিয়েছে। তাদের যে তাদের যে জীবনে চলার পথটা কত কঠিন ছিল। তারা কত সংগ্রামের ভিতর দিয়ে গিয়েছে শুধুমাত্র আমি মুসলমান এই পরিচয় নিয়ে বাঁচার জন্য। এটা ছিল রিয়ালিটি। যে রিয়ালিটিতে আমরা বাংলাদেশের মানুষ বাস করি না, কিন্তু আমাদের পূর্বপুরুষ 50 বছর আগে, 100 বছর আগে ছিল এই রিয়ালিটিতে। ক্যান ইউ ইমাজিন? এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে সত্য। আপনি যদি ইতিহাস না জানেন, এই জন্য বলা হয় না ইতিহাস না জানলে তো মানুষ 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 মাত্র ইতিহাস। মানুষ যত ইতিহাসকে জানে ততই সে নিজেকে আবিষ্কার করে। ইতিহাস জানা ছাড়া মানুষ অন্ধ। তো এই যে রিয়ালিটি, বেদনাদায়ক রিয়ালিটি, এই রিয়ালিটি মানে আপনারা যারা আবুল মনসুর আহমেদের বই পড়েছেন, বাংলাদেশের কালচার, ওনার আর একটা ঐতিহাসিক বই আছে যেটা আর একটা বই কি নামটা মনে পড়ছে না। এই বইটা পড়লে আন্দাজ পাওয়া যায় তখনকার বাংলাদেশের রাজনীতি, এই পূর্ব পাকিস্তান, আগের পূর্ববঙ্গ, কলকাতা। কারণ আমরা তো আগে ছিলাম কলকাতা বেসড। কলকাতা ছিল ব্রিটিশ ব্রিটিশ যে ইন্ডিয়ার রাজধানী। এই বেসড যারা মুসলিম ছিল, মুসলিম অন্য ধর্মে, তাদের ভিতরে বিশেষ মুসলিমদেরকে কি করে গণ্য করা হইতো আমার উচ্চ শ্রেণী মানুষ দ্বারা। কারণ কলকাতার তখন যে আমার ব্রিটিশ বাংলা আমরা জানি, তখনকার ডোমিনেন্ট মুসলিম ছিল সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো, সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস। ডোমিনেন্ট ফোর্স, সমাজের শক্তি ছিল তথাকথিত ব্রাহ্মণদের হাতে। এটা ভেরি ইম্পর্টেন্ট, আমি এটা বলি না হিন্দুদের হাতে, ব্রাহ্মণদের হাতে। যারা ছিল উগ্র বর্ণবাদ, যারা ছিল উগ্রবাদী মানুষ,
যারা নিজেদেরকে মনে করতো তারাই মানুষ, আর অন্যদেরকে মানুষ মনে করতো না। আমরা এসব গল্প কিন্তু আমরা জানি, আমরা বই না পড়েও এই গল্পগুলো আমরা শুনতাম ছোট সময়, যে জমিদারদের বাড়ির সামনে দিয়ে গেলে হাতে ছাতা নিয়ে যাইতে হইতো, হাতে ছাতাটাও ওপেন করে যাইতে পারতো না, জুতা পায়ে নিয়ে যাইতো না কেউ, ব্রাহ্মণ জমিদারের বাড়ির সামনে দিয়ে যাওয়া যাইতো না। আপনাদেরকে বলি, যারা শুনছেন, যারা জানেন না, জানার জন্য, তখনকার ব্রিটিশ আমলে মোস্ট অফ দ্য জমিদার ছিল হিন্দু, কুড বি 90% বা 95% জমিদার হবে, এই সংখ্যাটা কম বেশি হইতে পারে, বাট এরকম। জমিদারদের যে এক্সপিরিয়েন্স, এটা আমরা কিন্তু পড়ি নাই, আমাদের স্কুলে আমাদের ইতিহাসে পড়া হয় নাই। অর্থাৎ আমরা যা পড়েছি সেটা হচ্ছে 100%-এর সত্য, সেটা যদি ম্যাথমেটিক্সে আপনি রাখেন শতভাগের 1 ভাগও আমরা পড়ি নাই। আমাদেরকে পড়ানো হয়েছে স্কুল কলেজে এক ইতিহাস, সেটা হচ্ছে কাটচাট ইতিহাস। আমাদের এই যে পূর্বপুরুষদের যে বেদনাদায়ক জীবন ছিল, কষ্টের জীবন ছিল, সেটা আমাদেরকে পড়ানো হয় না। কেন পড়ানো হয় না সেটা অন্য কথা, বা আমরা সেটা পড়ি নাই। আমাদের পূর্বপুরুষরা এই ব্রাহ্মণ যাদের ধর্ম ছিল কাইন্ড অফ বলতে পারেন সনাতন ধর্ম, যেটা মুসলিমরা বা ইংরেজ শাসনরা এসে নাম দিয়েছে হিন্দু, বাট এটা আসলে হিন্দু নামে তো কোনো ধর্ম নেই, আমরা জানেন যারা, এগুলো সনাতন ধর্ম বলে। বাট বিভিন্ন ধর্ম ছিল, লোকাল ধর্ম, এগুলাকে একসাথে করে একটা নাম দেওয়া হয়েছে হিন্দু বা সনাতন ধর্ম। বা সনাতন ধর্ম ছিল শত শত ধর্ম ছিল ইন্ডিয়াতে, আমাদের এই বঙ্গে, পাকিস্তানি অঞ্চলে, এগুলোকে একসাথে ডাকা হয় হিন্দু। আসলে হিন্দু বলতে কোনো ধর্ম নেই একাডেমিক্যালি, এগুলোকে ছোটখাটো বিভিন্ন মূর্তি অনুসারী ছিল, কেউ ছিল এই দেবতার পূজা করতো, ওই দেবতা, এই দেবতাকে বেসড করে তারা তাদের বুধকে, তাদের জীবনের যে ধর্মীয় যে একটা ফ্রেমওয়ার্ক আছে, এটাকে সাজায় তারা, একটা দুইটা দেবতাকে। অন্য অঞ্চলে অন্য দেবতা থাকে, এরকম। আমাদের পশ্চিমবঙ্গে আছে, আমরা দুর্গাপূজা করি, বাংলাদেশে হয় এটা, অন্যান্য অঞ্চলে ভারতে মানুষ কিন্তু দুর্গাপূজাকে পাত্তা দেয় না কেউ, তাদের অন্য দেবতা আছে, অন্য দেবতাই তাদের ধর্ম, ওইটা অনুযায়ী ধর্ম সাজায়। এটা ছোট করে বললে, তারা তাদের জীবনটাকে এভাবে সাজিয়েছে ধর্মগুলো। এই প্রত্যেকটা ধর্মকে একসাথে বলা হয় সনাতন ধর্ম, বা পরে নাম দিছে হিন্দু ধর্ম আসলে। যাক, এইগুলোর ভিতরে একটা সিস্টেম ছিল, কাস্ট সিস্টেম, আপনারা জানেন, সনাতন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, তাই না? আমরা বৈশ্য, শূদ্র আমরা জানি। তারপর জানি অচ্যুত, যাদেরকে ছোঁয়া যায় না যারা লেবারের কাজ করে, খুবই নিম্ন কাজ, মেতরের জীবনযাপন করে বলা হয় তাদেরকে সকল, এই মানুষগুলোকে অচ্যুত মানুষ নাম দেওয়া হয়েছিল, যাদেরকে ছুঁইলে ব্রাহ্মণ আর ব্রাহ্মণ থাকে না। আমাদেরও এক্সপিরিয়েন্স আছে বাংলাদেশে, আমিও ছোটকালে দেখতাম, আমাদেরকে বলা হয়েছিল, আমাদের বাবারা বা আমাদের সমাজ আমাদেরকে বলতো, আমাদের যারা হিন্দু ভদ্রলোক ছিল, আবার শব্দটা আমি ইউজ করি ভদ্রলোক, কারণ এটা বলা হয় আগে, তাদের বাড়িতে গেলে সমস্যা হইতো, তারা ঘরে যাইতে সমস্যা হইতো, তারা খুব কমফোর্ট ফিল করতো না মুসলিম গেলে, লিমিটেশন ছিল, অনেকে ঘরে যাইতে ঢুকতেই দিত না, বারান্দায় বসতে হইতো। তারা ঘরে গেলে অনেকে ঘরে বসতেই হতো, কিন্তু তাদের ঠাকুর ঘর ছিল আলাদা। এটা এই ধরনের ছিল, মানে মুসলিম গেলেই তাদের সমস্যা হইতো, মুসলমান, এই ধরনের সমস্যা ছিল তাদের উপরে, কারণ তাদের জাতি ভেদ ছিল। ব্রাহ্মণরা নিচুদেরকে মানুষ মনে করতো না, তাই না? তাদের মধ্যে এগুলো ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যদের, শূদ্রদের, এই ধরনের, শূদ্ররা বিয়ে করতে পারবো না, উপরের শ্রেণী, এটা সেটা, এগুলো আপনারা অনেকে জানেন। এই রিয়ালিটিটা তাদের রিয়ালিটি, যেটা আমাদের উপমহাদেশের রিয়ালিটি, এটা তাদের রিয়ালিটি। এটা কিন্তু মুসলিমদের রিয়ালিটি ছিল না। মুসলমান, তার কোনো রিয়ালিটি নাই। পরবর্তীতে মুসলিমদের মধ্যে আমরা এফেক্ট দেখি এটার, তাই না? অমুক সৈয়দ শাহ, অমুক সৈয়দ, অমুক বুইয়া, অমুক তালুকদার। আমার বংশ ছিল ঠাকুর, আমার পূর্বপুরুষ ছিল ব্রাহ্মণ, তারা মুসলিম হয়েছিল, ঠাকুর টাইটেলটা বাদ দেয় নাই। তারপর খান, অমুক অমুক মিয়া, অমুক কত টাইটেল, এগুলো কিন্তু মুসলিমদের আইডেন্টিটি না। মুসলিমদের কোনো পদবি নাই, মুসলিম মানে মুসলিম, তার মধ্যে কোনো ভেদাভেদ নাই। যার আখলাক চরিত্র যত সুন্দর, সে তত ভালো মানুষ, আর কোনো পরিচয় নাই। এটা মুসলিম মানে মুসলিম, আমার কোনো পরিচয় নাই। আমি বিয়ের ক্ষেত্রে আমি দেখবো না সে খান নাকি কমুক চমুক, এগুলো হোক আর, তাই না? মুসলিমদের এসব নেই, ক্লাসিফিকেশন নেই। আমি আমার প্রত্যেক মানুষের সমান, তার চরিত্র ডিফাইন করে, তার পার্সোনালিটি ডিফাইন করে সে কত ভালো মানুষ, সে কত ভালো মুসলিম। তার তার এঙ্গেজমেন্ট কোরআনের সঙ্গে, এঙ্গেজমেন্ট হাদিসের সঙ্গে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের, সাহাবীদের জীবন, সে ওই অনুযায়ী সে জীবনকে কতটুকু রাঙ্গাইতে পারে, সেই রঙে সে অনুযায়ী আমরা বলি সে মানুষটা কত মুসলিম, আমরা বুঝতে পারি এটা। আমরা সে অনুযায়ী আমরা আমাদের সমাজকে, জীবনকে সাজাই। এই ধরনের শ্রেণীভেদ আমাদের মধ্যে নেই।
আশা করি ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের থাকবে না। এই ঠাকুর বুইয়া অমুক তমুক এইসব ফাউল জিনিস এগুলো থাকবে না। এগুলো একসময় ভয়াবহ ছিল আমাদের। অমুক বংশে মানুষ নিচু বংশ দেখতো, তাই না? এই বংশ তমুক বংশ সব স্যাটার্নিক, এগুলো হচ্ছে সব শয়তানের আইডিয়া। সব শয়তানের আইডিয়াগুলো আমাদের সমাজে এখনো ভয়াবহ। আমাদের সেই ধর্মের, হিন্দু ধর্মের, তাদের সেই সনাতন ধর্মের যে বিশেষত ব্রাহ্মণ, এগুলো হিন্দু ধর্মে না, ব্রাহ্মণ্যবাদীদের যে আইডিয়া ছিল মানুষকে ক্লাসিফিকেশন করা, এই আইডিয়াগুলো মুসলমানদেরকে আমাদেরকে ব্যাপকভাবে ধ্বংস করেছে। আর তাদের প্রভাবে আমরা আমাদের সমাজকে রাঙ্গিয়েছি কানের রঙে, ঠাকুরের রঙে, সৈয়দের রঙে, অমুক সমুক রং, এগুলো সব হচ্ছে বুয়া। সব মুসলিম, কেউ মুসলিম এগুলো বিশ্বাস করে, সে আসলে সমস্যা, প্রবলেম। আপনার আইডেন্টি মুসলিম ইমান নিয়ে সমস্যা হবে যে আপনি এগুলো বিশ্বাস করেন। এগুলোকে কে বিশ্বাস করবেন? এগুলো হচ্ছে শয়তানের জাস্ট, এগুলো কখনো বিশ্বাস করবেন, তাহলে আপনি সমস্যায় পড়বেন। আপনি মুসলিম এনাফ। আপনার আত্মীয় করার ক্ষেত্রেও দেখবেন না কে কে খান সাহেব, কে তালুকদার সাহেব, এসব দেখবেন না। এগুলো দেখলে আপনি আসলে আপনি সমস্যায় আছেন। আপনাকে সিরিয়াসলি আপনি সমস্যায় আছেন। আপনার কোরআন হাদিস আপনার পড়াশোনা করার দরকার। আপনি অন্ধকারে নিমজ্জিত আছেন। আপনাকে এসব বিশ্বাস করবেন না, এই বংশ পদবী এগুলো বিশ্বাস করবেন না, এগুলো একেবারেই মিথ্যা কথা। আপনি যদি এগুলো বিশ্বাস করেন তার মানে হচ্ছে আপনি সমস্যায় আছেন, আপনি অন্ধকারে নিমজ্জিত আছেন। আপনার পড়াশোনা করার দরকার, দয়া করে পড়াশোনা করবেন। সো এই সমস্যার দ্বারা, এই ক্লাসিফিকেশন, বংশীয় বর্ণ বৈষম্য দ্বারা আমাদের পূর্বপুরুষ সমস্যা ছিল। এবং এই প্রভাবে তাদেরকে, যেহেতু জমিদার ছিল সব প্রভাবশালী হিন্দুরা, তাদেরকে এই ব্রাহ্মণরা, তাদের এই প্রভাবটা হিন্দুদের, আমাদের ইভেন এই প্রভাবটা কিন্তু আমরা জানি। আমার শুধু মুসলিমরা এই ব্রাহ্মণ্য জমিদারদের অত্যাচার শুধু মুসলিমরাই ভোগ করে নাই, এটা হিন্দু যারা নিচু ছিল, যারা এই শূদ্র, এই যে আমরা যারা সমাজে আমরা হিন্দুদের জানি বৈশ্য, দাস, পাল, অমুক সমুক, তাই না, তারা ভোগ করেছে ব্রাহ্মণদের অত্যাচার। একই সাথে মুসলিমরা ভোগ করেছে অত্যাচারটা। তাদের অত্যাচারের সীমাহীন অত্যাচার ছিল, চিন্তায় করা যায় নাই অত্যাচার। এটা যারা জানতে চান ইতিহাস, তারা পড়লে বুঝতে পারবেন যে আমাদের পূর্বপুরুষ মুসলমান, এই বৈশ্য, এই শূদ্র হিন্দুদের যে নিচু জাত, তারা এই ব্রাহ্মণ্যবাদ, এই ব্রাহ্মণদের দ্বারা কত অত্যাচারের শিকার হয়েছে। তাদের জীবন মানে অতিষ্ঠ ছিল, এটা চিন্তাই করা যায় না। আমাদের পূর্বপুরুষরা কুরবানি দিতে পারতো না, তারা চুরি করে, খুব আমরা জানি অল্প কিছু মানুষ কুরবানি দিতে পারতো এই পশ্চিমবঙ্গে, যারা সামাজিকভাবে একটু শক্তিশালী ছিল, তারা পারতো চুরি করে এটা সেটা। আর মোস্ট অফ দ্য মানুষ কুরবানি দিত না। তারা এটা হচ্ছে রিয়ালিটি, বাস্তবতাটা দিতে পারতো না, জমিদাররা দিত না। এটা এই বাস্তবতার ভিতর দিয়ে আমাদের পূর্বপুরুষ গিয়েছে, এই ব্যাপারে নো ডাউট এট অল। এটা হচ্ছে রিয়ালিটি। আস্তে আস্তে রিয়ালিটি, এই মুসলমানরা আস্তে আস্তে ব্রিটিশ আমলে পড়াশোনা করেছে, কিছু প্রতিষ্ঠান, হিন্দুদের প্রতিষ্ঠান ছিল কিছু, তারা গড়েছিল হিন্দু কলেজ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আপনারা জানেন। তারপর ব্রাহ্মণ্য কলেজ হয়েছিল। এগুলোতে মুসলিমে যাইতে পারতো না, কিন্তু হিন্দু ছাড়াকে যাইতে পারতো না। এগুলো আমরা জানি, আপনি ইতিহাস পড়লে বুঝতে পারবেন। সো এই যে আমাদের পূর্বপুরুষ যে অত্যাচারের ভিতর দিয়ে গিয়েছে, এইটা যদি আপনি না জানেন, সমস্যা আপনার, খুব সিরিয়াস সমস্যা। তাহলে আপনি কিছুই বুঝবেন না, তাহলে আপনি অন্ধকারে নিমজ্জিত আছেন। আপনি এই রিয়েলিটি জগতের বাস্তবতা কিছু বুঝবেন না। আপনি কে, আপনার পরিচয় আপনি কিছু জানবেন না যদি ইতিহাসটা আপনি না জানেন। এই ইতিহাসটা, আপনার বাবার ইতিহাস, আপনার দাদার ইতিহাস, আপনার দাদার সমাজের ইতিহাসটা। সো এই বাস্তবতা আস্তে আস্তে পূর্ববঙ্গ, তারপর আমাদের এই পূর্বপুরুষরাই, আমাদের পূর্বপুরুষরা সংগ্রাম করে এই অত্যাচার থেকে বের হওয়ার জন্যই তারা চেয়েছিল ব্রিটিশরা যাওয়ার পরে আমরা চলো একসাথে থাকি, আমরা আমাদের সমাজটাকে আবার গড়ি, আমরা আমাদের এই সমস্যাগুলো থেকে বেঁচে আসো, সবাই একসাথে থাকি। এই একসাথে থাকাটা আর হয় নাই। কংগ্রেস একটা পলিটিক্যাল পার্টি ছিল তখন, আপনারা জানেন, একমাত্র পার্টি পলিটিক্যাল কংগ্রেস, 1985-এ যেটা প্রতিষ্ঠিত হয়। তখন মুসলিম যারা নেতা ছিলেন, মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব, অন্যান্য নেতা আবুল কালাম আজাদ, আরো অন্যান্য নেতা ছিলেন যারা মুসলিম, তারা চেয়েছিলেন যে আমরা আসলে একক একটা দেশ গড়ি, সবাই চলে একসাথে থাকি। কিন্তু এই ব্রাহ্মণ্যবাদী কংগ্রেসের কারণে আর থাকতে পারেন নাই। এটা সত্য, এটা আমরা আগে জানতাম না, এখন এটা রিয়ালিটি, আরো বেশি রিয়ালিটি এটা আসছে। এটা আপনারা যারা বই পড়েছেন, আধুনিককালীন লেখা বই, তারা এটা জানতে পারবেন। এখন প্রচুর লেখা হচ্ছে আমাদের এই
ইউরোপ আমেরিকাতেও লেখা হচ্ছে, আমাদের ইন্ডিয়াতেও এখন লেখা হচ্ছে কিছু কিছু, আমরা কিছু লেখা জানি ইদানিং, যেটা আয়েশা জালালের বই আছে, তারপর বাংলা ডিভাইডেড রিটেন বাই জয়া চ্যাটার্জির বই আছে, এখন অনেক লেখা হচ্ছে এগুলো নিয়ে, সত্য উদ্ঘাটিত হচ্ছে আসলে, যে আমার তৎকালীন মুসলিম নেতারা চেষ্টা করে পারেন না একসাথে থাকতে, এইগুলো ব্রাহ্মণ্যবাদী এই 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 উগ্রদের অত্যাচারে তারা চেয়েছিলেন আমরা বৃহত্তর ভারত গড়ব, কিন্তু হিন্দু আইডিওলজির অনুসারে, আমাদের যে ব্রাহ্মণ্যবাদী, এই ব্রাহ্মণ্যবাদী আইডিওলজি মতবাদ অনুযায়ী তোমাদের থাকতে হবে, আদারওয়াইজ তোমরা চলে যাও। বাধ্য হয়ে আমরা পাকিস্তান গড়েছিলাম, আমাদের পূর্বপুরুষ অনেক সংগ্রাম করে পাকিস্তান গড়েছিল, অনেক সংগ্রাম তাদের ছিল, আমার বাপ দাদাদের অনেক সংগ্রাম ছিল, আমাদের এই পাকিস্তান স্বপ্নের পাকিস্তান গড়া ছিল, অনেক স্বপ্ন নিয়ে তারা পাকিস্তান গড়েছিল, যেখানে আমরা আমাদের মুসলিম পরিচয় নিয়ে বাঁচতে পারবো। যাই হোক, পাকিস্তান গড়ার পরে আপনারা জানেন সে রিয়ালিটি, তারা চায় নাই ভারত চায় না পাকিস্তান থাকুক, ভারত চেয়ে পাকিস্তান হওয়ার আমরা জানি এটি ইতিহাস, এটা সত্যতা, এটা সত্য, এটা তারা চেয়েছিল না এই পাকিস্তানকে থাকতে দেওয়া যাবে না, এটাকে ভেঙ্গে চুরমার করে দিতে হবে, আবার আমাদের সাথে ইন্ডিয়ার সাথে এক করতে হবে। এটা আমরা জানি, নেহেরু ডক্ট্রিন জানি, আমরা যারা রাজনীতি নিয়ে পড়াশোনা করি তারা জানি কংগ্রেসের, তখনকার কংগ্রেস নেতাদের কি উদ্দেশ্য ছিল তাদের, যে পাকিস্তানকে ভেঙ্গে দিবে, বাংলাকে ভেঙ্গে দিবে, বাংলাকে আসলে পূর্ব পাকিস্তানকে ভেঙ্গে আসলে মানে অ্যাটলিস্ট প্রথম পূর্ব পাকিস্তানকে ভেঙ্গে দাও, ভবিষ্যতে আমরা পাকিস্তানকেও নিয়ে নিব। তাদের প্রথম প্রজেক্ট ছিল পাকিস্তানকে, পূর্ব পাকিস্তানকে ভেঙ্গে ভারতের সাথে যুক্ত করে দেওয়া। সেটা পাকিস্তান হওয়ার সঙ্গে সঙ্গে এই কনস্পিরেসি শুরু হয়। তারা এই কনস্পিরেসি পাকিস্তানে করে, এট দ্য সেম টাইম তারা কিন্তু পশ্চিম পাকিস্তানে করে। সো ইম্পর্টেন্ট এটা বোঝা, এটা ভবিষ্যতে আলোচনা আসবে আরো, যে তাদের এই যে ষড়যন্ত্র, এটা যেমন আমাদের দেশের পূর্ব পাকিস্তানের তৎকালীন মানুষের উপর, শিক্ষিত জনগোষ্ঠীর উপর যেমন তারা করেছে এই পাকিস্তান থেকে আলাদা করার জন্য, একই সাথে তারা কিন্তু এটা পশ্চিম পাকিস্তানেও করেছে, এবং তারা দুইটা অস্ত্রই তারা ব্যবহার করেছে। তারা সাকসেসফুল হয়েছে ফুললি পাকিস্তানে, আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তানের যে মানুষ ছিল তাদেরকে বুঝাইতে, তাদেরকে কনভিন্স করতে, ব্রেইন ওয়াশ করতে, আমাদের পূর্বপুরুষ যারা ছিল পাকিস্তানের তৎকালীন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাদেরকে ব্রেইন ওয়াশ করতে, যে দেখো দেখো তোমরা স্বাধীন হয়ে যাও পাকিস্তান থেকে, তাহলে তোমাদের মুক্তি হবে, তোমরা আসলে পাকিস্তানদের অত্যাচারের শিকার। এবং তারা পশ্চিম পাকিস্তানকেও বুঝাচ্ছিল, কি বুঝাচ্ছিল তারা উল্টো, যে হেই পূর্ব পাকিস্তান কিন্তু ষড়যন্ত্র করছে, পূর্ব পাকিস্তানকে সাহায্য করতে হবে তোমাদের। ভেরি ইম্পর্টেন্ট। লাভটা কি? লাভটা হচ্ছে তোমরা পশ্চিম পাকিস্তান, পশ্চিম পাকিস্তান তোমরা পূর্ব পাকিস্তান আক্রমণ করো, তাহলে এক ডিলে দুই পাখি মারা। পূর্ব পাকিস্তানকে আক্রমণ করো, আক্রমণ করলে কি হবে? পূর্ব পাকিস্তানের মানুষ তাদেরকে বুঝাইছে, পূর্ব পাকিস্তানের মানুষ বিদ্রোহ করতেছে, ষড়যন্ত্র করতেছে, তোমরা পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে ভাঙ্গার জন্য, তার নতুন রাষ্ট্র গঠন করার জন্য ওদেরকে তোমরা এখনই থামাও, না থামাইলে ওরা বিদ্রোহ করবে তোমাদের বিরুদ্ধে। আর পূর্ব পাকিস্তানের মানুষকে বুঝাইছে, তোমাদের একটা নতুন রাষ্ট্র দরকার, তোমরা পশ্চিম পাকিস্তানের দ্বারা অত্যাচারের শিকার, এই আপনারা জানেন বিভিন্ন আমাদের রিপোর্ট আসে আমরা পাকিস্তানের দ্বারা কিভাবে অত্যাচারের শিকার হয়েছি, সব ফেক রিপোর্ট, সব এগুলো ফেক। আপনারা এর মনসুর আহমেদের বইয়ে পাবেন কিভাবে মনসুর আহমেদ কিভাবে উনি 6 মাস বা 1 বছর মন্ত্রী ছিলেন এই পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী, উনি তো মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি তখন দেখাইছিলেন কিভাবে ইনফরমেশনকে কিভাবে মানে মিস ইনফরমেশন তৈরি করা হইতো আমাদের পূর্ব পাকিস্তানে মানুষকে বোঝানোর জন্য, দেখো তোমরা কি করে পশ্চিম পাকিস্তান অত্যাচারের শিকার হচ্ছে, এগুলো ইনফরমেশন তৈরি করা যায়। এটা আমরা জানি কিভাবে রাষ্ট্র ইচ্ছে করলেই তৈরি করতে পারে। সো ওই ইনফরমেশন গুলো তৈরি করে পূর্ব পাকিস্তান তথা আমাদের বাংলাদেশের মানুষকে তখন জেনারেশনকে বোঝানো হয়েছিল, দেখো পাকিস্তানের এত টাকা 100 টাকা খরচ হচ্ছে, ইনকাম হচ্ছে, দেখো পশ্চিম পাকিস্তানে ব্যয় করে 80 টাকা, পূর্ব পাকিস্তানে ব্যয় করে 20 টাকা, তোমরা অত্যাচারের শিকার পশ্চিম পাকিস্তানের দ্বারা, এটা রিয়ালিটি। আর পশ্চিম পাকিস্তানকে বুঝাইছিল পূর্ব পাকিস্তান তো ষড়যন্ত্র করতেছে, ওদেরকে সাহায্য করতে হবে। ভবিষ্যতে আসবে 10-20 বছর পরে এটা নিয়ে আলোচনা, এটা নিয়ে বড় পরিসরে আপনার গবেষণা হবে, কি করে পশ্চিম পাকিস্তানের আর্মিকে বা পশ্চিম পাকিস্তানের পলিটিশিয়ানকে অনেককে এই ইন্ডিয়ার যে ব্যুরোক্রেসি, ইন্ডিয়ার যে ডিপ স্টেট, ইন্ডিয়ার যে তারা বুঝাইছিল যে পশ্চিম পাকিস্তানে তোমরা আক্রমণ করো,
তাদেরকে কি ট্রিগার করা হয়েছিল পূর্ব পাকিস্তানে আক্রমণ করার জন্য। এটা ভবিষ্যতে আসবে, ভবিষ্যতে যখন গবেষণা হবে এটা বেরিয়ে আসবে যে আমাদের পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তান যে 25শে মার্চে আক্রমণ, এই আক্রমণটা কি ট্রিগারিং ছিল কিনা, তাদেরকে প্রলুব্ধ করেছে কিনা, উদ্বুদ্ধ করেছে কিনা পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীকে। তারা আসলে আসলে বা পশ্চিম তৎকালীন ইন্ডিয়ার ডিপ স্টেট তারা কি এটাকে ক্যাপচার করেছিল তো কোনোভাবে করে, তারা কি বুঝেছিল যে পূর্ব পাকিস্তান এখনই আক্রমণ করা দরকার, না হলে পূর্ব পাকিস্তানের মানুষ বিদ্রোহ করবে তোমাদের বিরুদ্ধে। বিদ্রোহ করলে দমন করতে হবে, তাই না? কোনো একটা দেশের ভিতরে মানুষ যদি বিদ্রোহ করে দমন করতে হবে, এটাই আর্মির কাজ। সেই কাজটাই পাকিস্তান আর্মি করেছিল বাংলাদেশে। এটা কি বাস্তবতা কিনা? এই বাস্তবতাটা সামনের ভবিষ্যতে আসবে। এটা তাহলে আমরা বুঝতে পারবো আসলে কেন পশ্চিম পাকিস্তান আর্মি বাংলাদেশে 25শে মার্চে আক্রমণ করেছিল। কেন? ইটস এ $1 বিলিয়ন কোয়েশ্চেন। কেন? তারা কি মনে করেছিল পূর্ব পাকিস্তানের মানুষ বিদ্রোহ করছে? কেন আর্মি আক্রমণ করেছিল? এই $1 বিলিয়ন কোয়েশ্চেনটার ভবিষ্যতে সমাধান হবে, ভবিষ্যতে আমরা জানতে পারবো আসল তত্ত্বটা কি এটা। যাই হোক, আমাদের মানুষ বুঝেছিল, ধরেন আমাদের পূর্ব পাকিস্তানের মানুষ, আমাদের পূর্বপুরুষ বুঝেছিল পশ্চিম পাকিস্তানের আমরা বঞ্চনার শিকার, কোনোভাবে আমার স্বাধীন করতে হবে। তার স্বাধীন হয়েছিল, এবং স্বাধীন হয়েছিল যে আমাদের যে ঘোষণাপত্র ছিল, স্বাধীন ঘোষণাপত্রে কি লেখা ছিল? লেখা ছিল সাম্য, অর্থনৈতিক মর্যাদা, ন্যায় বিচার। আমরা একটা নতুন দেশ গড়ব। আমরা যে অত্যাচারের শিকার হচ্ছি পাকিস্তানের দ্বারা, আমরা ব্রিটিশদের দ্বারা অত্যাচারের শিকার হয়েছিলাম, আমরা একটা সুন্দর সমাজ গড়তে পারি নাই, পাকিস্তান আমলে পারছি না, আমরা বাংলাদেশে আমরা একটা নতুন দেশ গড়ি, সেখানে আমরা সাম্য, মর্যাদা, সবাই মর্যাদা নিয়ে বাঁচবো এবং ন্যায় বিচারের সাথে বাঁচবো। এই তিনটা ছিল ভিত্তি আমাদের, সাম্য, ন্যায় বিচার এবং মর্যাদা। এই তিনটার ভিত্তিতে মানুষ বাঁচবে। দেশ স্বাধীন হলো, সংবিধান হইল, সংবিধান মানুষ দেখলো কি আমার স্বাধীনতার যে ঘোষণাপত্র, ওই তিনটা নেই। তিনটার বদলে জনাব মুজিব, যিনি পাকিস্তানে ছিলেন, পাকিস্তানে এতদিন ছিলেন, উনি স্বেচ্ছায় পাকিস্তানে ছিলেন, ওনার পরিবার বেতন ভাতা নিয়েছে, খুব ভালো। বাংলাদেশে মানুষ যুদ্ধ করেছে, উনি পাকিস্তানে আরামে ছিলেন, খুব ভালো। উনি দেশে এসে বললেন, হেই, দেশেতে সংবিধান দরকার, সংবিধানটা কি করা যায়, কি করা যায়, আবার কি সংবিধান তো হবেই। সংবিধানের মূল মন্ত্র তিনটা, আমরা যুদ্ধ করেছি, সাম্য, অর্থনৈতিক ন্যায় বিচার এবং সমান অধিকার, ন্যায্যতার ভিত্তিতে আমরা দেশ গড়বো, এটাই আমাদের কাজ। উনি বলতেছেন না, সামথিং রং, আমরা তো এইভাবে মুক্তিযুদ্ধ যাই করেছি, যা হোক, মুক্তিযুদ্ধ যেটাই করছি, যা ফরগেট ইট, ফরগেট ফ্রিডম ফাইটিং, ফরগেট বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এখন চলো আমরা বাংলাদেশ তৈরি করি, সংবিধান। কি হবে সংবিধান? হোয়াটস রং? যুদ্ধ করছি সাম্যের ভিত্তিতে, আমরা একটা সমাজ গড়ব সাম্যের ভিত্তিতে, সমাজ গড়ব ন্যায্যতার ভিত্তিতে, ন্যায় বিচারের ভিত্তিতে। আপনি বলতেছেন চলেন দেশ গড়ি অন্যভাবে, মানেটা কি? কিভাবে? চলো ধর্ম নিরপেক্ষতা ঢুকাই দিই, এখানে সমাজতন্ত্র ঢুকাই দিই। ধর্ম নিরপেক্ষতা কি ভাই? সমাজতন্ত্র কি? এগুলো তো আমরা জানি না। এগুলো কার কথা? এইসবের জন্য তো আমরা যুদ্ধ করি নাই। আমরা তো পাকিস্তান থেকে আলাদা হই নাই আমরা সমাজতন্ত্র কায়েম করার জন্য, আমরা ধর্ম নিরপেক্ষ কায়েম করার জন্য। তো মুজিব সাহেব, আপনি এটা কি বলেন? মুজিব সাহেব বলেন, না, আমার কলকাতার বাবুরা, আমার কলকাতার দাদারা, আমার কলকাতার জমিদাররা, আর তারা বলছে আমাকে, আমার ভারতের নেহেরুরা, তারা বলছেন আমার দাদা বাবুরা আমাকে ধর্ম নিরপেক্ষতা আর সমাজতন্ত্র কায়েম করতে হবে, এই দুইটা রায়কে সংবিধান তৈরি করতে হবে বাংলাদেশের। এটা আবার কি? যুদ্ধ করছি আমরা দেশ গড়ব সাম্যের ভিত্তিতে, দেশ গঠন করব ন্যায্যতার ভিত্তিতে, সম অধিকারের ভিত্তিতে, যেটা ইসলামের কথা, যেটা মানবতার কথা, মানুষের কথা, যেটা সত্য অনুসন্ধানী মানুষের কথা। পৃথিবীতে যে মানুষ, সবারই কথা এটা, পৃথিবীর সব মানুষ চায় ন্যায্যতা, সব মানুষ চায় সাম্যের ভিত্তিতে একটা সুন্দর সমাজ করতে। আপনি জনাব শেখ মুজিব সাহেব, আপনি বলতেছেন সমাজতন্ত্র কায়েম করবেন, আপনি ধর্ম নিরপেক্ষতা আনতেছেন, এটা আবার কি? আমি তো ধর্ম নিরপেক্ষতা চাই না। যে ধর্ম নিরপেক্ষতা মানে
আমার তো ধর্ম অন্য কোনো নতুন তত্ত্বের দরকার নেই, আমার ন্যায্যতার ভিত্তিতে সমাজ দরকার। ধর্ম নিরপেক্ষতা কি? এটা তো ইউরোপের আইডিয়া, তাই না? ইউরোপের আইডিয়া ধর্ম নিরপেক্ষতা, তাদের তাদের জিনিস, তাদের একটা আইডিয়া। এই আইডিয়া কি ভালো না মন্দ? এই আইডিয়া সম্পর্কে কি বাংলাদেশের মানুষ জানে? জানে না। সমাজতন্ত্র কি বাংলাদেশের মানুষ জানতো? এটা আইডিয়া, নতুন একটা মতবাদ। কে আনছে? কিছু মানুষ মিলে তৈরি করছে, তা কিছু মানুষ মিলে তৈরি করছে ধর্মীয় নিরপেক্ষতা, কিছু মানুষ মিলে তৈরি করছে একটা সমাজতন্ত্র আইডিয়া। সো আমি কি জানি বাংলাদেশের মানুষ, 7 কোটি মানুষ কি তখন জানে সমাজতন্ত্র কি, এই যে এই ধর্ম নিরপেক্ষ কি? না, শেখ মুজিব বলে না, জানার দরকার নাই, আমি বলছি মানে এটা সমাজতন্ত্রই দিতে হবে, আর কি ধর্ম নিরপেক্ষ দিতে হবে, আর হোক আর কিসে মানুষ 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 মেয়ে মানুষ বাদ দেও, তাই না? আমি দেশ গঠন করবো, এটাই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা। মানুষ কি বলবে এটাই হোক আর, সরি, মানুষ কি আর দরকার নাই। জনগণ কি মনে করে এটা কি আর, জনগণের কথা কি পাত্তা দেখেও আমি মুজিব, আমার পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ, আমরা মনে করতেছি কলকাতা বাবুরা বলছেন, কলকাতা দাদারা বলছেন আমাদের, সে ব্রাহ্মণ দাদারা কি করতে হবে, ধর্ম নিরপেক্ষ অ্যাড করতে হবে আর সমাজতন্ত্র অ্যাড করতে হবে। তো ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র, এগুলো তো সমস্যা, এগুলো তো ইসলামের বিরুদ্ধে যায়। বলে না, কিসের ইসলামের বিরুদ্ধে যায় এগুলো? কই কেয়ার ইসলাম, বাদ দেন আপনি, ইসলামের বিরুদ্ধে সমস্যাটা কি? কলকাতার বাবুরা বলছে না, কলকাতার আমার দাদা বাবুরা বলছে, ভারতের দাদা বাবুরা, দিল্লির বাবুরা বলছে সমাজতন্ত্র দেওয়ার জন্য, আমার দাদা বাবুরা বলছে আমার ধর্ম নিরপেক্ষতা অ্যাড করার জন্য, সো আমি এটা অ্যাড করব। বাংলাদেশে মুসলমান কি বললো না বললো হোক আর, আমি মুজিব বলতেছি এগুলো দিতে হবে, তো মুজিব সাহেব বলতেছেন সো ধর্ম নিরপেক্ষ আর জাতীয়তাবাদ আর কি সমাজতন্ত্র সংবিধানে ঢুকাই দিছে। তাহলে কবর রচনা করা হলো কার? বাংলাদেশের সংবিধানে, বাংলাদেশের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রের কবর দেওয়া হলো। কবর দিয়ে মুজিব সাহেব নিয়ে আসছেন কি? সমাজতন্ত্র আর ধর্ম নিরপেক্ষতাবাদ। বাংলাদেশে মুক্তিযুদ্ধ হাইজাক্ট, বাংলাদেশে মুক্তিযুদ্ধ ওয়াজ হাইজাক্ট বাই মিস্টার শেখ মুজিব অ্যান্ড আওয়ামী লীগ। কারণ ভেরি সিম্পল, দেখেন, মুক্তিযুদ্ধের সনদকে কবর দেওয়া হয়ে তিনি নিয়ে আসলে নতুন এক সনদ, যে সনদ কে লেখছে? কলকাতার বাবুরা। বাবুরাকে বা দিল্লির বাবুরা, দিল্লির দাদারা, আর কলকাতার বাবুরা। সে কলকাতার বাবুরাকে, কলকাতার বাবুরা মানে, এই কলকাতার বাবু মানে জমিদাররা, কলকাতার বাবু মানে রবীন্দ্রনাথ, বঙ্কিম চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আরো কত রাজা রামমোহন রায় নামের, তার সুশীলরা, এইরকমের সুশীলরা যারা ছিল বর্ণবাদী, উগ্রবাদী, উগ্রদের দ্বারা তৈরি এক মতবাদ। সেই মতবাদের নাম কি? বাঙালি জাতীয়তাবাদ। সেই বাঙালি জাতীয়তাবাদ শেখ মুজিব সাহেব বাংলাদেশে আমদানি করলেন আর কবর রচনা করলেন বাংলাদেশে মুক্তিযুদ্ধের সনদকে, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রকে কবর দিয়ে জনাব শেখ মুজিব নিয়ে আসলেন কলকাতা থেকে আমদানি করে বাঙালি জাতীয়তাবাদ আর সমাজতন্ত্র। বাহ, মুক্তিযুদ্ধ ইজ ডেড নাও ফর এভার। মুক্তিযুদ্ধকে কবর দেওয়া হলো। কে কবর দিছেন? জনাব মুজিব। জনাব মুজিবকে পাকিস্তান থেকে আগত একজন মানুষ, পাকিস্তানের কারাগার থেকে আগত একজন মেহমান, সেই পাকিস্তানের কারাগারে থেকে এসেছেন। জানেন না মুক্তিযুদ্ধ কি, কে যুদ্ধ করেছে, কি হয়েছে না হয়েছে। হঠাৎ হঠাৎ বাংলাদেশে আগমন, হঠাৎ করে সে বাংলাদেশে আগমন, বাংলাদেশে এসে তিনি পাকিস্তান, কলকাতা থেকে নিয়ে আসলেন এক সংবিধান। বাংলাদেশের মানুষকে বলছেন এখন থেকে এটা মানতে হবে, মুক্তিযুদ্ধের সময় তোমরা যে মুক্তিযুদ্ধের সনদ রচনা করছিলা, যে মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র, এগুলো তোমরা ভুলে যাও, ভুলে যে এখন থেকে কলকাতার মানুষকে আপন করে নাও। কলকাতার বাবুরা যা বলে আমি তা এনেছি, তোমরা তা অ্যাকসেপ্ট করে নাও। এটা ছিল জনাব শেখ মুজিবের কথা। আর সেই সঙ্গে নতুন বাংলাদেশ রচিত হলো কাদের দ্বারা? বাংলাদেশ এখন থেকে চলবে দিল্লির দাদাদের আর কলকাতার বাবুদের কথায়। তাহলে মুক্তিযুদ্ধ ঘোষণাপত্র সনদ এগুলো ভুলে যাও, এগুলো হচ্ছে গল্প। আমার তাহলে মুক্তিযোদ্ধা
1 লাখ 2 লাখ বা 3 লাখ বা 30 লক্ষ মানুষ মারা গেছে, তাই না? মানুষের অত্যাচার, এগুলো ভুলে যাও। এইসব এগুলো মাঝে মাঝে হয়, এগুলো তো পলিটিক্স, এগুলো হয় মাঝে মাঝে, মারামারি কাটাকাটি হয়, এগুলো নিয়ে বসে থাকলে হবে, তাই না? এসব হবে না, আমাদের সামনে সামনে কাজ করতে হবে। তো সামনে কাজ করতে হবে কি, এগুলো ভুলে যাও, ভুলে এসো, আমরা সামনে কাজ করি। আমার আমার কলকাতার বাবুরা যাহা বলিয়াছেন, বা দিল্লির আমার আমার বড় ভাইরা বলিয়াছেন, যা বলিয়াছি সে অনুযায়ী আসো, আমরা কাজ করি। এসব মুক্তিযুদ্ধ টুক্তিযুদ্ধ এসব লাগবে না, এসব ভুলে যায় আসলো, আমরা এখন কাজ করি। এটা ছিল জনাব শেখ মুজিবের কথা। আমি বলেছি বাংলাদেশে মুক্তিযুদ্ধ 16 ডিসেম্বর হাইজ্যাক্ট হয়েছিল, আরো আরো অনেক আগে হাইজ্যাক্ট হয়েছিল ভাই আওয়ামী লীগ বা শেখ মুজিব আওয়ামী লীগ। ফর্মালি সেটা হাইজ্যাক্ট হয় যখন বাংলাদেশ সংবিধান গৃহীত হয়, এবং বাংলাদেশ সংবিধানে ধর্ম নিরপেক্ষ জাতীয়তাবাদ ঢুকে, বাঙালি জাতীয়তাবাদ, সেদিন বাংলাদেশে সংবিধান আনুষ্ঠানিকভাবে কবর রচনা করা হয়। বাংলাদেশ ওই দ্যাট ডে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা ওয়াজ হাইজ্যাক্ট বাই আওয়ামী লীগ অ্যান্ড ইটস অ্যালাইজ অ্যান্ড তার লিডার মিস্টার শেখ মুজিব। আজকে মনে করে 24শে বাংলাদেশ আন্দোলন, যে আন্দোলন, যে মানুষ যার জন্য আন্দোলন করেছে, তাকে যদি সামনে আওয়ামী লীগ বিএনপি এসে বলে, হ্যাঁ সব ভুলে যাও, 24শে বিদ্রোহ, 24শে কি হয়েছে সব ভুলে যাও, কতজন মানুষ মারা গেছে সব ভুলে যাও, আসো আমরা নতুন রাজনীতি করি, আগের মতোই করি, সব ভুলে যাও, এসব লাগবে না, এসব লাগবে না। জনাব শেখ মুজিব সেম কাজটাই করেছিল। এইসব কিসের কিসের আপনার কিসের যুদ্ধ মুদ্ধ, সব ভুলে যাও, আসো আমরা আমরা আমাদের মতো করে করি, হ্যাঁ। এই কাজটাই করেছে জনাব শেখ মুজিব। সো বাংলাদেশের মুক্তিযুদ্ধ আজ হাইজ্যাক্ট, এবং তখন থেকেই আমরা আমাদের রাজনীতি, আমাদের সমাজ, আমাদের অর্থনীতি সবকিছু চলেছে কলকাতার বাবুদের প্রেসক্রিপশনে, তাদের মতবাদে। আমাদের দেশের শিক্ষা, আমাদের দেশের প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, ইউনিভার্সিটি শিক্ষা, সবকিছু বই কি হবে, কিভাবে লিখিত হবে, সবকিছুই রিটেন, প্রেসক্রাইবড বাই কলকাতা বাবুরা, বাই দিল্লির দাদারা। তারাই বলেছে, হেই মুজিব, শেখ মুজিব, তোমার প্রাইমারি স্কুলের সিলেবাস এভাবে লেখো, তোমার হাই স্কুলের সিলেবাস, হাই স্কুলের বই এভাবে লেখো, ইউনিভার্সিটি বই এভাবে লেখো, আমরা যাহা বলিয়েছি তাহা ভাবে লেখো। বাংলাদেশের মানুষ কি বলে, ডোন্ট কেয়ার। বাংলাদেশের মুসলমান কি বলে, ডোন্ট কেয়ার। বাংলাদেশের পাহাড়ি কি বলে, ডোন্ট কেয়ার। বাংলাদেশের হিন্দুরা কি বলে, ডোন্ট কেয়ার। আমরা কলকাতার বাবুরা, আমরা ব্রাহ্মণরা যাহা বলিয়াছি, আমরা যাহা বলিব, এবং দিল্লির বাবুরা, দিল্লির দাদারা যাহা বলিবেন, সে অনুযায়ী তোমাকে বাংলাদেশ চালাইতে হবে, সে অনুযায়ী তোমার শিক্ষা ডিজাইন করা হবে, সে অনুযায়ী তোমার সমাজ চলবে, সে অনুযায়ী তোমার রাজনীতি চলবে, সে অনুযায়ী তোমার মানে আপনি সমাজকে যেভাবে সাজাবেন সে অনুযায়ী চলবে। বাংলাদেশে কি মানুষ বলে সে অনুযায়ী বাংলাদেশ চলবে না, বিকজ মুক্তিযুদ্ধ ইজ ডেড, নাও ইটস এ নিউ বাংলাদেশ উইথ দ্য প্রেসক্রিপশন বিং ডেলিভার্ড বাই কলকাতা। বাংলাদেশ চলবে আমাদের কথায়, মুক্তিযুদ্ধকে বলে যাও, কিসের মুক্তিযুদ্ধ, চলো এখন নতুন বাংলাদেশ গড়ি আমাদের কথায়। 1971 16 ডিসেম্বর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ চলছে কলকাতার কথায়, বাংলাদেশ চলে দিল্লির প্রেসক্রিপশনে। দেখেন না, জাতীয় পার্টির জিএম, গৃহপালিত জাতীয় পার্টির এক ধরনের মানে এগুলো কি, মানে কাপুরুষ ব্যক্তিত্বহীন একদল ছাগল জাতীয় পার্টির। তাদের নেতা জিএম কাদের বলছিল না, ইন্ডিয়া থেকে যা বলেছি কথা, এগুলো বলা, তাদের কথা ছাড়া বলা যাবে না। একটা মানুষ কতটুকু কাপুরুষ, ছোট লোক, ব্যক্তিত্বহীন হইলে এই কথা বলতে পারে, আর ওরা আবার এখনো ওরা বাংলাদেশ রাজনীতি করে। তার মানে আমরা কোথায় আছি? এখনো সে জাতীয় পার্টির জিএম কাদের লেকচার দেয়, তাই না? লেকচার দেয় আমাদের, কতটুকু কাপুরুষ, ব্যক্তিত্বহীন, লম্পট, আনকালচার্ড, আনসিভিলাইজড মানুষ হইলে সে আমাদের নেতা, সে আমাদের প্রেসক্রাইব করে বাংলাদেশ রাজনীতি কি করে চলবে। এখনো একটা ব্যক্তিত্বহীন কাপুরুষের কথায় আমরা চলি, আমাদের মাথার উপর এখনো তারা সরি ঘুরায়। তার মানে কাপুরুষ কি ওই জাতীয় পার্টির এই যে জিএম কাদের না আমরা? যে একজন কাপুরুষ ব্যক্তিত্বহীনকে, লম্পটকে আপনি রাজনীতি করতে দিবেন আপনার মাথার উপরে, আপনি বলবেন আমি ভালো না? আপনি নিজেও একটা কাপুরুষ, ওই কাপুরুষকে পারছেন না বলতে, নো,
It's not your time. Your time is over. Mr. Kader, Mr. Kader, GM Kader, his time is over. This Bangladesh is not for you. It's a new Bangladesh. Will be designed by us, not by you. Your time is over. এটা বলতে পারছি না আমরা বলতে পারছি না এখনো যে যে পলিটিক্স 1971 পর থেকে বাংলাদেশে দেখেছি আমরা এই 53-54 বছর শয়তানের পলিটিক্স, অসভ্যদের পলিটিক্স, বর্বরদের পলিটিক্স। দিস পলিটিক্স ইজ ওভার। এখন পলিটিক্স হবে সাম্যের পলিটিক্স, ন্যায্যতার পলিটিক্স, ন্যায় বিচারের পলিটিক্স। এখন পলিটিক্স হবে ইনসাফের পলিটিক্স। ওই অসভ্যর পলিটিক্স ইজ নো মোর। যে অসভ্যের পলিটিক্স ক্যারি করেছে আমাদের মুক্তিযোদ্ধারা, ব্রেইন ওয়াশড মুক্তিযোদ্ধারা ক্যারি করেছে এই কলকাতার বাবুদের এই পরামর্শে। ওই অসভ্যর পলিটিক্স আর চলে না। দেখেন না জনাব কিশোরগঞ্জে এই যে ফজলুল কাদের না নামটা, তার কথাবার্তা অসভ্য বর্বরের মতো কথাবার্তা বলে, ব্রেইন ওয়াশড। সবগুলি ছিল ব্রেইন ওয়াশড বাই কলকাতার এই বাবুদের দ্বারা, সবকিছু ব্রেইন ওয়াশড। দেখেন ওরা কি পাগল ছাগলের মতো কথা বলে, সবকিছু ব্রেইন ওয়াশড। আমরা সেই ব্রেইন ওয়াশড পিপলদের আর বাংলাদেশ চাই না। আমরা চাই নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে সবাই সত্যের কথা বলবে, ন্যায্যতার কথা বলবে, সুন্দরের কথা বলবে, এই ব্রেইন ওয়াশটের কথা বলবে না। আমরা মুক্তিযুদ্ধের কথা বলবে, যে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিল সাম্য, ন্যায্যতা, ন্যায় বিচার। আমরা সেই ন্যায় বিচারে বাংলাদেশ গর্ব। আমরা পারছি না। যে 24 বিপ্লব, সে বিপ্লব এটা হয় নাই। এটা আমাদের সমগ্র কালেকটিভ ফেইলর। আমরা চরমভাবে ব্যর্থ। যদি বলেন এই ব্যর্থতা কেন, এটা কারণ আছে, একাডেমিক কারণ আছে কেন ব্যর্থতা। আমরা এখনো বুঝতে পারি নাই, আমরা এখনো জানি না আমি কে, আমরা এখনো জানি না আমার কি করা উচিত। যদি জানতাম আমার কি করা উচিত, যে বুঝতে পারতাম, আমি বুঝতে পারতাম যে আত্মমর্যাদা কি, যে বুঝতে পারতাম একজন আত্মমর্যাদাশীল মানুষের কি করে বাঁচতে হয়, তাহলে আমরা সকলে মিলে এই 24 বিপ্লবকে সার্থক করতে পারতাম। আমরা এখানে পারি নাই। এটি সত্য। পৃথিবীর ইতিহাসে সমাজের এটি বাস্তবতা। অনেক সময় সমাজের 90% মানুষ ঘুমিয়ে থাকে, 10% মানুষ কথা বলে সত্যের, অথবা 99% মানুষে ঘুমিয়ে থাকে অন্ধকারে, একটি মানুষ কথা বলে সত্যের। একটি মানুষ দিয়ে তো সমাজ পরিবর্তন হয় না। ফর এক্সাম্পল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় উনি একা বলেছিলেন সত্যের কথা, আর সমাজ ছিল ঘুমিয়ে অন্ধকারে নিমজ্জিত, তাই না? তিনি কি একা পেরেছিলেন সমাজকে পরিবর্তন করতে? আস্তে আস্তে কথা বলেছেন, মানুষকে শিক্ষিত করেছেন, তাই না? মানুষকে শিক্ষিত করে আস্তে আস্তে উদ্বুদ্ধ করেছেন। তারপর একটা সময় আস্তে আস্তে মানুষ সমাজকে পরিবর্তন করেছেন। এই কথা পৃথিবীর সব ক্ষেত্রেই প্রযোজ্য। যারা সমাজকে পরিবর্তন করে, সুন্দরকে উদ্ঘাটন করে, ন্যায্যতাকে বের করে, ন্যায্যতার ভিত্তিতে, সুন্দরের ভিত্তিতে সমাজকে সাজায়, তারা হয়তো সমাজে একজন দুইজন, আস্তে আস্তে সংখ্যাটা বৃদ্ধি করে। যে সংখ্যাটা যখন বড় হয়, তখন সমাজে মানুষ একসাথে জাগরণ হয়, তখন তারা সুন্দরের ভিত্তিতে সমাজ করে। আমরা কেন 24 বিপ্লব আমাদের ব্যর্থ হইল? কেন আমাদের এই বিপ্লব হইল? আমরা কেন এখন বলছি আমাদের বিপ্লব বেহাত? আমাদের এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিপ্লব করতে হবে। কারণ আমাদের সমাজের মানুষ, হয়তো আমরা মেজরিটি মানুষ এখনো সত্য কি জানি না, সুন্দর কি জানি না। আমাদের মেজরিটি মানুষ এখন অন্ধকারে নিমজ্জিত। দিস ইজ ফ্যাক্ট। এটা হচ্ছে ফ্যাক্ট। বাংলাদেশের মেজরিটি পিপল এখন অন্ধকারে নিমজ্জিত। আমরা জানি না আমাদের কি করতে হবে, কি করা উচিত। যে জানতাম, তাহলে এই চুপ্পু একজন বদমাইশ, একজন থার্ড ক্লাস, আনসিভিলাইজ, আনকালচার্ড, ব্যক্তিত্বহীন মানুষ বাংলাদেশ নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার বেতন নিচ্ছে এখনো। আমাদের আত্মমর্যাদা বোধ এখনো জাগে নাই। যদি আমাদের আত্মমর্যাদা বোধ জাগতো, তাহলে এই চুপ্পু এখন আমাদের মাথার উপর বসে থাকে না। আমরা পারি নাই। আমরা এখনো চিনতে পারি নাই কোনটা কি করা উচিত, কি করা উচিত না। এখনো সত্য আমাদের ভিতরে আসে নাই। যেরকম সত্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, উনি আস্তে আস্তে সত্যের মানুষ গড়েছিলেন, একজন একজন করে সাহাবী গড়েছিলেন।
সত্যকে উদ্ঘাটন করার জন্য, মানুষকে শিক্ষিত করেছিলেন। আমরা বাংলাদেশের মানুষ এখনো শিক্ষিত না, আমরা এখনো অন্ধকারে নিমজ্জিত। মেজরিটি মানুষ অন্ধকারে নিমজ্জিত, সকল শিক্ষিত, সার্টিফিকেটধারী। এটা হচ্ছে ডিজুর ডিফেক্টিভ। আমরা এখনো অন্ধকারে নিমজ্জিত। বাংলাদেশের মানুষ যেদিন এই অন্ধকার থেকে বেরিয়ে তারা যেদিন আলোর পথে আসবে, যেদিন শিক্ষিত হবে, যেদিন তারা সত্য বুঝতে পারবে যে কিভাবে আত্মমর্যাদাশীল মানুষে বাঁচতে হয়, আত্মমর্যাদাশীল মানুষে কি করে বাঁচতে হয়, কিভাবে দল দাস না হইতে হয়। আওয়ামী লীগের দাস, বিএনপির দাস, জামাতের দাস, এই দাস থেকে বেরিয়ে এসে, সে দাসত্ব থেকে বেরিয়ে যেদিন সে একজন আত্মমর্যাদাশীল মানুষ হিসেবে বাঁচবে, সেদিন বুঝতে পারবে, যখন সে কোনো তরিকার দাস হবে না, কোনো পীরের দাস হবে না, সে সকল পীরের দাস হবে, সকল মানুষের কাছ থেকে শিখবে। সে যেদিন বুঝতে পারবে একদিন মর্যাদাশীল মানুষ হয়ে কিভাবে বাঁচতে হয়, ওই দিন বিপ্লব আর বেহাত হবে না। সামনে বিপ্লব আসছে, বাংলাদেশের বিপ্লব, এই 24-এর বিপ্লব আবার হবে। 1 বছর পর হবে, 2 বছর পর হবে, বা 5 বছর পর হবে। কখন হবে এটা বলা যায় না। সো মেনি প্যারামিটার আছে, প্যারামিটারগুলো ডিফাইন করবে কখন হবে। কোন প্যারামিটার কখন কাজ করবে এটা বলা যায় না। যত দ্রুত কাজ করবে সমাজের মানুষ, মুদ্রা কথায় সমাজের মানুষ যত দ্রুত বুঝতে পারবে, সমাজের মানুষ যত দ্রুত জানতে পারবে আমি কে, সত্য কি, সুন্দর কি, সমাজের মানুষ যত দ্রুত বুঝতে পারবে আত্মমর্যাদা কি, একজন আত্মমর্যাদাশীল মানুষ হয়ে কি করে বাঁচতে হয়। যেদিন মানুষ বুঝতে পারবে এটা, মানুষ যত দ্রুত বুঝতে পারবে তত দ্রুত সে আর একটা বিপ্লব করবে। বিপ্লব করে এই অসুন্দরকে, এই কুসুন্দরকে বিতাড়িত করে মুক্তিযুদ্ধের যে স্পিরিট ছিল, আমাদের মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র ছিল, সাম্য, মর্যাদা, আত্মমর্যাদা, ন্যায্যতার ভিত্তিতে সমাজ গড়া, সেই ভিত্তিতে সমাজ গড়বে। সেই দিন হয়ে বাংলাদেশে সত্যিকার বিপ্লব, যে বিপ্লবের জন্য বাংলাদেশের মানুষ সে ব্রিটিশ পিরিয়ড সংগ্রাম করেছে। আমার পূর্বপুরুষ, আপনার পূর্বপুরুষ রক্ত দিয়েছে ব্রিটিশ আমলে। আমার পূর্বপুরুষ লক্ষ লক্ষ হাজারে হাজার মানুষ রক্ত দিয়েছে, রক্ত দিয়েছে আমার পাকিস্তান আমলে। আমার পূর্বপুরুষ ন্যায্যতার ভিত্তিতে সমাজ গঠন করার জন্য, সুন্দরের সমাজ। 71-এ 16 ডিসেম্বর পরে রক্ত দিয়েছে, আজও পাই নাই। ভবিষ্যতের বাংলাদেশে বিপ্লবে সেটা পাবে। সেই বিপ্লব হবে সুন্দরের বিপ্লব, মুক্তিযুদ্ধের মূল মন্ত্রের বিপ্লব। সেই বিপ্লব হয়তো 6 মাস পরে হবে, হয়তো 1 বছর পরে হবে, হয়তো 2 বছর, 5 বছর, 10 বছর পরে হইতে পারে, হয়তো 20 বছর পর, জানি না। পৃথিবীর কারো ক্ষমতা নেই সেটা বলার। পৃথিবীর ইতিহাস বলে সেটা মানুষ বলতে পারে না, সেটা সমাজ ডিফাইন করে। কিন্তু সে কাজটা করে মানুষ, কাজটা করে যারা সে সুন্দরের ভিত্তিতে সমাজকে সাজাতে চায়, তারা কাজ করে। এইসব মানুষ, যারা যত মানুষ কাজ করবে, আমি পলাশ বলছি, আমি পলাশ হয়তো অন্য মাধ্যমে কাজ করছি, যারা কাজ করছে তাদেরকে উৎসাহ দিচ্ছি। মাঠে যারা কাজ করছে, বাংলাদেশে অনেকে কাজ করছে, আমরা কি করে সঠিক মুক্তিযুদ্ধে বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে পারি। যারা কাজ করছে, এইরকম প্রতিষ্ঠান যদি বাংলাদেশে আরো হয়, তাহলে আমাদের বিপ্লব তত ত্বরান্বিত হবে, বিপ্লব কাছে আসবে। আমি বলবো যারা কথা বলতে পারেন, যারা কথা বলুন, যারা কাজ করে তাদেরকে হেল্প করুন, মাঠে তাদের সাথে কাজ করুন। যদি মাঠে কাজ করতে না পারেন তাদেরকে টাকা দিন। সুন্দর সমাজ গড়তে গেলে সময় ইনভেস্টমেন্ট করতে হয়, সময়কে দিতে হয়, টাকা দিতে হয়, টাকা খরচ করুন। সামনে যে বাংলাদেশে বিপ্লব হবে, নিজেকে প্রশ্ন করুন, ওই বিপ্লবে আমার পকেট থেকে কত টাকা দিচ্ছি, আমি কত সময় ব্যয় করতেছি, আমি কি, আমার কন্ট্রিবিউশন কি। আপনি আপনাকে প্রশ্ন করুন, আপনি কি দিচ্ছেন আগামী বিপ্লবে। বাংলাদেশে আগামী যে বিপ্লব হবে, সেই বিপ্লবে আপনার কন্ট্রিবিউশন কি, আপনি কত টাকা দিচ্ছেন, আপনি কতটুকু সময় ব্যয় করছেন, নিজেকে প্রশ্ন করুন। আপনি যত এই কন্ট্রিবিউশন যত পাবেন, নিজে তত আত্মতৃপ্তিতে তত সুখী হবেন যে আমি এই সমাজকে গড়ার জন্য আমি আমার সময়, আমি আমার টাকা পয়সা দান করেছি, আমি আমার টাকা দিয়ে সাহায্য করেছি। যে যত করে সে তত আত্মতৃপ্তি, তত বেশি এটা সুখ পায়। এই সুখের অংশীদার আপনি হন, আপনি বলুন, আপনি টাকা দিন। আপনি কিছু আপনার সময় নেই, আপনি টাকা দিন তাদেরকে, যারা কাজ করছে সুন্দর বাংলাদেশ, ন্যায্যতার, ইনসাফের।
বাংলাদেশে গড়ার জন্য। তাদেরকে আপনি টাকা দিন, যারা কাজ করবে তাদেরকে সাহায্য করুন। আমাদের কাজ করতে হবে, আদারওয়াইজ সুন্দর করবে না। সুন্দর করতে গেলে কাজ করতে হয়। একটি সুন্দর বাগান প্রতিষ্ঠা করতে গেলে ওই বাগানে চারা লাগাইতে হয়, বাগানে মাটি তৈরি করতে হয়, বাগানে পানি দিতে হয়। একটি বাগান, প্রত্যেকের বাগান কি একরকম হয়? একটি সুন্দর বাগান তৈরি করতে গেলে যথেষ্ট সময়, অর্থ, সময় দিতে ব্যয় করতে হয়, বুদ্ধি কাটাতে হয়। সেই সুন্দর সমাজ গড়তে গেলে আমাদেরকে আমাদের মেধা, আমাদের পয়সা, আমাদের সম্পদ সবকিছু ব্যয় করতে হবে। আশা করি আপনারা যারা এটা চান তারা সেই কাজটা করবেন। আর সেই কাজটা আমরা যত বেশি মানুষ করব, আমাদের আসল বিপ্লব তত দ্রুত ত্বরান্বিত হবে। আর সেই দিন আমরা মুক্তিযুদ্ধে, আবারও বলি, সেই মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য, অর্থনৈতিক ন্যায় বিচার এবং ন্যায্যতার ভিত্তিতে সুন্দর একটি সমাজ গড়তে পারবো। যে সমাজ দেখার জন্য সারা পৃথিবীর মানুষ আসবে আমাদেরকে দেখার জন্য। কারণ পৃথিবীর মানুষ সুন্দর চায়। পৃথিবীর সব মানুষ, যারা মানুষ সত্যকে খুঁজে, তারা সবাই সত্য যেখানে থাকে সেটাকে নিয়ে খুঁজে, সেটার কাছে যায়, সুন্দরের কাছে যায়। সারা বিশ্বের মানুষ সেদিন বাংলাদেশে আসবে সেই সুন্দর সমাজ দেখতে। এটি মানুষের হিউম্যান নেচার। মানুষ সুন্দর মানুষকে টানে। এটি মানুষের নেচার। মানুষ সত্যকে খুঁজে, সুন্দরকে খুঁজে। আমি সেই দিন স্বপ্ন দেখি, এটি আমার স্বপ্ন, এটি আমি স্বপ্ন দেখি সারা বিশ্বের মানুষ সেদিন সেই সুন্দরে বাংলাদেশ দেখতে যাবে। যে বাংলাদেশে একসময় 300-400 বছর আগে যে বাংলাদেশ ছিল সারা পৃথিবীর সবচেয়ে উন্নয়নশীল দেশ, মোস্ট ডেভেলপ কান্ট্রি, মোস্ট ডেভেলপ রিজন। যে রিজনে সারা পৃথিবী থেকে মানুষ যাওয়ার জন্য বেকুল হয়ে থাকতো, সেটা পাসপোর্ট পাওয়ার জন্য। সেই বাংলাদেশ আবার ভবিষ্যতে হবে। সারা বিশ্বের মানুষ যাবে সেই বাংলাদেশকে দেখতে। সেই প্রত্যাশা আমি করি। সেই প্রত্যাশা করার জন্য আমি আমার সময় ব্যয় করছি, আমি আমার টাকা দিচ্ছি। আমি আপনাকে বলবো, আপনি আপনার সময় দিন, আপনার টাকা ব্যয় করুন। যারা কাজ করছে তাদের পাশে থাকুন, তাদেরকে সাহায্য করুন। এই কাজটা আমরা যত করতে পারবো, আমাদের বিপ্লব তত বেশি ত্বরান্বিত হবে। সেই প্রত্যাশায় রাখছি, সেই সুন্দরের প্রত্যাশা আমরা সবাই রাখছি। আমিও প্রত্যাশা করি সেই সুন্দর বিপ্লব আপনার সঙ্গে সুরে সুর মিলিয়ে বলতে চাই। সেই দিনটি হবে কবে? যেদিন আমরা সবাই একসাথে গাইব সুন্দরের গান। সেদিন আমরা একসাথে সবাই সুন্দর একটি সমাজ গড়ব। এই অসভ্যতাকে, এই বর্বরতাকে, এই অসুন্দরকে, এই কুসুন্দরকে কবর দিয়ে সুন্দর একটি সমাজ গড়ব। সেই সমাজে আমরা সবাই অংশীদার হব। সেই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।